প্রশ্নটা এখানে লিখে দেবো। আর আপু বলেছে বাংলা ভাষা থেকে সৃষ্টি হয়েছে, এই বিষয়ে কোনো সমস্যা নেই। বাংলা ভাষার সৃষ্টি যে প্রাকৃত ভাষা থেকে হয়েছে, দেখো প্রাকৃত ভাষা থেকে, এটা নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন এটা সৃষ্টি হয়েছে গৌড়ীয় প্রাকৃত থেকে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন বাংলা ভাষা সৃষ্টি হয়েছে গৌড়ীয় প্রাকৃত থেকে, গৌড়ীয় প্রাকৃত থেকে। আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন বাংলা ভাষার সৃষ্টি হয়েছে মাগধী প্রাকৃত থেকে। তাহলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার সৃষ্টি হয়েছে গৌড়ী প্রাকৃত থেকে। আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার সৃষ্টি হয়েছে মাগধী প্রাকৃত থেকে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, ঠিক আছে। আচ্ছা, যদি বলা হয় বাংলা উপন্যাসের জনককে, তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর যদি বলা হয় বাংলা গদ্যের জনককে, তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে বাংলা উপন্যাসের জনক হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আর বাংলা গদ্যের জনক হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এখন যদি বাংলা সাহিত্যের জনক আসে, এটা আসলে প্রশ্নটা একটা ভুল প্রশ্ন, ওইভাবে হয় না। সাহিত্যের জনক বলে কেউ নাই, কারণ ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর বলা হয়, কাব্যের জনক বলা হয় মাইকেল মধুসূদন দত্তকে। সাহিত্য বলতে কি বোঝায়, বুঝছো না? গদ্য সাহিত্য হবে না পদ্য হবে? তাহলে বাংলা যদি সাহিত্যের জনক হয়, তাহলে সেক্ষেত্রে গদ্যের জনককে ইন্ডিকেট করা হয়েছে আর কি। তাহলে বুঝবা এটা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই আর কি। ওইটা হয়তো কোনো কারণে, হ্যাঁ হ্যাঁ, ভুল থাকতে পারে, প্রশ্নে ভুল থাকতে পারে, উত্তরে ভুল থাকতে পারে, বাট তোমরা সঠিকটা জেনে নিলে আর কি, ঠিক আছে। তাহলে আমি এই জায়গাটা একটু মুছে ফেলি না। তোমাদের কোনো প্রশ্ন থাকলে এখানে করো। এখন তোমরা প্রায় এখানে 300 লোকজন রয়েছে এখানে, ঠিক আছে। তোমাদের সাথে আমার একটা প্রথম ক্লাস, তোমরা খুব মনোযোগী হবা। আর সবাই যদি আবার প্রশ্ন করো কি করো, তাহলে 300 জন যদি 1-1 মিনিট করে দেই, 300 মিনিট। অথচ আমরা টোটাল সময় পাবো 120 মিনিট যদি 2 ঘন্টাও ক্লাস নেই, বুঝছো। একটু নামাজের বিরতি দিতে হবে। আবার তোমরা অনেকে রোজা আছো, ইফতারের আগে একটু করতে হবে, ঠিক আছে। সেক্ষেত্রে সব মিলিয়ে আমাকে একটু বিবেচনা করতে দাও। আর আবার কমনও ফেলতে হবে। যদিও এনটিআরসি তে ওকে, রবিনকে একটু আনমিউট করতে, তো রবিন হাওলাদারকে। হুম, হুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলো দাদা, রবিন হাওলাদার। স্যার আমার একটা প্রশ্ন ছিল, আমি স্কুল প্রজেক্ট 2 এর জন্য প্রস্তুতি নিতেছি। গুড। তো এই যে লিটারেচার, এখান থেকে আমাদের বিগত সালের তেমন প্রশ্ন আসে নাই, হ্যাঁ, এটা আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট? আচ্ছা, গত বছরের প্রশ্ন দেখছো তোমরা? গত বছরের প্রশ্ন একদম লাস্ট ইয়ার যে লাস্ট ইয়ারে তেমন আসে নাই এদের লিটারেচার থেকে। কয়টা প্রশ্ন দেখছো তোমরা লাস্টের থেকে? প্রায় সবগুলাই দেখছি। এখন আপনি যদি বলেন যে এটা কতটা ইম্পর্টেন্ট, মানে আচ্ছা শোনো, ওইভাবে আমরা। তোমরা জানো বাংলায় তোমাদের নাম্বার কত, জানো এটা? 25 মার্ক, জি স্যার। আচ্ছা, 25 মার্কস। এর মধ্যে নাম্বার একদম সাহিত্যের জন্য নির্ধারিত, কিন্তু কম বেশি হতে পারে, কিন্তু একদম স্পষ্ট বলা আছে গ্রামার থেকে তোমাদের 20 আর সাহিত্য থেকে 5টা। কিন্তু কলেজ পর্যায়েও ঠিক সেম রকম, তাদের 5টা নাম্বার সাহিত্যের জন্য বরাদ্দ, ঠিক আছে। তাহলে স্কুল কলেজ সাহিত্য তোমাদের গুরুত্ব দিতে হবে গ্রামের উপর, কিন্তু বিশেষ করে বানান, শব্দ ভান্ডার, পারিভাষিক বিশুদ্ধ, বাগধারা, এক কথায় প্রকাশ, সন্ধি সমাস। কিন্তু সাহিত্য থেকে গত বছর থেকে আসা শুরু করেছে, তো সাহিত্য থেকে তোমার একটু প্রস্তুতি নেওয়া। এই জন্যই তো খুব বেশি না, একটা দুইটা বেসিক ক্লাস তোমাকে করতে হয় ভাইয়া। ভাইয়া তো প্রশ্ন করে সাহিত্য থেকে, সেই জন্য আর কি, ঠিক আছে। জি স্যার, ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এই আর কি। আচ্ছা, আচ্ছা, লেকচার 11 হয়েছে আমাদের, এটা বলছে শামীম আক্তার। বাকিদেরকে একটু জিজ্ঞেস করি, ও বলছে লেকচার 11 কি হয়ে গেছে? সবাই কি তাই বলতেছে 11 হয়ে গেছে? ইয়েস অর নো? হয়ে গেলে ইয়েস, না হলে নো বলবা। নো 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 নো, সবাই তো নো বলতেছে। আচ্ছা, যদি কেউ ইয়েস বলো বা হয়ে গেছে, তাহলে সে লিভ নিয়ে নাও ভাইয়া। কারণ যেহেতু হয় নাই, অফিসও বলছে হয় না, এটা দিয়েছে, তাহলে এটাই হবে, ঠিক আছে। আর যাদের হয়েছে তাহলে তাদের করতে হবে না। 10 হয়েছে, গুড।
আর যারা মনে করো যে আমার এটা লাগবে না, এখান থেকে প্রশ্ন হবে না, বা তারাও লিভ নিতে পারো, কোনো সমস্যা নেই, আমার ইয়ে নেই, নিতেই হবে। ওকে, যাও লেকচার। দ্রুত লিখবা, ঝটপট করে, দ্রুত। দেখো, মাইকেল মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্ত, নামটা ঝটপট লিখে নাও। আচ্ছা, তোমরা গ্রামার বা সাহিত্যের জন্য আমাদের লেকচার শিটের বাইরে কি কোনো বই কি পড়তেছো কিনা? ইয়েস অর নো? আচ্ছা, গুড। তবে একটা যদি পড়ো তাহলে একটা বইয়ের নাম বলে নিই, একেবারে নির্ভুল নিখুঁত এবং চমৎকার করে গ্রামার বানান যেভাবে আসে তোমাদের বিগত বছর এমসিকিউ সহ, সেক্ষেত্রে লহরী বাংলা বইটা তোমরা পড়তে পারো, একটি অসাধারণ বই, তোমাদের উপযোগী করে নিবন্ধন, প্রাইমারি এবং বিসিএস এর জন্য একটি অসাধারণ বই। ঠিক আছে, যদি এটা আমাকে, ওটা 180 টাকা সর্বোচ্চ আর কি, সমস্ত 9-10 বই, অন্যান্য বই। কারণ গত বছর একটা ছেলে আমাকে বললো, স্যার, অগ্রদূত থেকে একটা ভুল তথ্যের জন্য আমার সমস্ত জীবনটা নড়বড়ে হয়ে গেল। কি বই, কি তথ্য বললো এখানে? ওই পেরিচাঁদ মিত্রের আলালের ঘরের দুলালের প্রকাশের সাল ছিল 1857, আমি 57 অ্যান্সার করে আসছি, কিন্তু উত্তরটা তো 58, একটা ভুল তথ্য। যেমন দেখো, তোমাকে আমি, তোমাদের যেহেতু গ্রামার থেকে বেশি আসে, আমাকে একটা মিনিট সময় দাও, আর এখান থেকে যা আসবে এক নজরে আমি শেষ করে দিচ্ছি। যেমন দেখো, ভিক্ষুককে ভিক্ষা দাও, এই যে ভিক্ষুককে ভিক্ষা দাও, এ বাক্যে ভিক্ষা কোন কারক বলো তো? ভিক্ষা কোন কারক? অধিকাংশ ছেলে মেয়ে বলবে, অধিকাংশ ছেলে মেয়ে বলবে যে এটা হলো সম্প্রদান কারক, অথচ ওই আহ, হ্যাঁ, নীল আমাদের ইয়ে বলছে, জি স্যার, বইটি অনেক সুন্দর, থ্যাংক ইউ তোমাকে। অধিকাংশ ছেলে মেয়ে বলবে স্যার সম্প্রদান, অথচ ভিক্ষা কর্মকারক, ভিক্ষুককে থাকলে সম্প্রদান। বঙ্কিমের একটা বিখ্যাত বই আছে, তুমি অধম তাই বলে উত্তম না হইব কেন, শুদ্ধ বাক্য। কিন্তু অধিকাংশ গাইডে লেখা হইব না কেন। এই যে ভুল তথ্যের জন্য অনেক ছেলে মেয়েরা তাদের জীবনটা নড়বড়ে করে ফেলে, বাগধারা যেগুলো আসে একটাও পারি না, কেন পারি না? ওই জন্য এক্সক্লুসিভ একটা বই তোমরা পড়তে পারো, লহরী বাংলা বইটাকে দেখতে পারো। তাহলে আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি, ঠিক আছে? দেখো, না লাগবে না, আর কোনোটাই লাগবে না ওটা থাকলে। এবার আসো, বাংলা সাহিত্যের, বাংলা সাহিত্যের আধুনিক যুগ। এখানে হলো তোমার যেটা করতে হবে, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, শওকত ওসমান, শামসুর রহমান, মুনির চৌধুরী। দেখো নামের বানানটা দেখো, শামসুর রহমান, ঠিক আছে? এটা, এবার ওটা ওটা লহরী একাডেমির বই। আচ্ছা, আমি কি মাদ্রাসা থেকে ইবতেদায়ী এবং জুনিয়র এটা একসাথে দিতে পারবা কিনা যখন সার্কুলার দেওয়া হয়? সার্কুলারটা ভালো করে দেখলেই তোমরা হবে। লেকচার শিট পাও নাই না এখন? আচ্ছা, এটা দেখবো না, তোমরা আর প্রশ্ন করো না, একটু লিখে নাও। সবার আগে লেখো মাইকেল মধুসূদন দত্ত, সবার আগে লিখবা মাইকেল মধুসূদন দত্ত, একটু লিখে নাও। মাইকেল মধুসূদন লেখো, লেখো। তার ছদ্মনাম এ নেটিভ, তার ছদ্মনাম একটু দ্রুত লেখো, এ নেটিভ, ANATIVE, তার ছদ্মনাম এ নেটিভ। তাকে আধুনিক বাংলা কাব্যের অবলিক কবিতার জনক বলা হয়। মাইকেল মধুসূদন দত্তের ছদ্মনাম এ নেটিভ, হেডলাইন লেখো মাইকেল মধুসূদন দত্ত, তার ছদ্মনাম এ নেটিভ, তাকে আধুনিক বাংলা কাব্যের অবলিক কবিতার জনক বলা হয়। কাজী নজরুল ইসলাম অন্য লেকচার আছে ভাইয়া, তাকে বাংলা কাব্যের অবলিক কবিতার জনক বলা হয়। আমি আবারও বলতেছি, তোমরা যদি আমাকে এরকম অনর্গল প্রশ্ন করতেই থাকো, আর আমি যদি সেগুলো উত্তর দিতে যাই, তাহলে তোমাদের মূল জায়গাটা, যে পড়াটার জায়গাটা, এটা নষ্ট হবে। বুঝছো দোলন চাপা? হুম, অবশ্যই।
তোমরা ওদের লেকচার শিটটা খুব ভালো পড়ে পড়ো, তাহলে কোনো কথা নেই। আলহামদুলিল্লাহ, বিদ্যাবাড়ি লেকচার শিটের উপরে কোনো কথা হতে পারে না। ঠিক আছে, এটা অসাধারণ করে তৈরি করা, নির্ভুল লিখিত হবে। আর অতিরিক্ত হিসেবে আমি বলেছি যদি দরকার হয় আর কি তোমাদের, তাহলে মাইকেল মধুসূদন এটা সলভ করলেই হবে। যদি পিডিএফ পাও, যে পিডিএফ ডাউনলোড করে দিয়ে দেয়, ওটা ডাউনলোড করে নিতে পারবো তোমরা। পিপিডি মাইকেল মধুসূদন দত্ত সদ্দাম এ নেটিভ, তাকে আধুনিক বাংলা কাব্যের কবিতার জনক বলা হয়। বলেছো? দাঁড়ি দাও, দাঁড়িয়ে লিখবা, দাঁড়িয়ে লিখবা। বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য মহাশ্মশান এর রচয়িতা তিনি। বাংলা সাহিত্যের প্রথম সার্থক, সার্থক বানানে কখনো বফলা হবে না। প্রথম সার্থক মহাকাব্য, মহাকাব্য, এটার নাম হলো মেঘনাদ বধ কাব্য। মহাকাব্যের নাম কি? মেঘনাদ, মেঘনাদ বধ কাব্যের, কাব্যের রচয়িতা তিনি। বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য মেঘনাদ বধ কাব্যের রচয়িতা তিনি। কে বলতো? মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য মেঘনাদ বধ কাব্যের রচয়িতা তিনি। কে বলতো? মাইকেল মধুসূদন দত্ত। মেঘনাদ বধ কাব্যের রচয়িতা তিনি। ঠিক আছে, তাহলে মেঘনাদ বধ কাব্যের রচয়িতা কে বলতো? মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য কোনটি বলতো? মেঘনাদ বধ কাব্য। আচ্ছা, লেখা তো বোঝা দরকার নেই, আমি তো বারবার বলে যাচ্ছি যেন তোমরা লিখতে পারো। মেঘনাদ বধ কাব্য, এই যে মেঘনাদ বধ কাব্যের রচয়িতা তিনি। কে? মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য কোনটি বলতো? মেঘনাদ বধ কাব্য। ঠিক আছে, একটু ঝটপট করবো। মাইকেল মধুসূদন দত্ত, কারণ একটা ঝামেলা তো আছেই, সেটাকে আমি পরে বলতেছি। মাইকেল মধুসূদন দত্ত আছে, কিন্তু মেঘনাদ বধ কাব্যের রচয়িতা তিনি। লিখছো? হয়েছে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। মধুসূদন দত্ত। এবার লেখো, বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক, বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক শর্মিষ্ঠা। শর্মিষ্ঠা 1859 এর রচয়িতাও তিনি। শর্মিষ্ঠা, বাংলা সাহিত্যের প্রথম নাটক, নাটক শর্মিষ্ঠা এর রচয়িতা তিনি। জানি দাও, শর্মিষ্ঠা। বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক কোনটি? শর্মিষ্ঠা। এর রচয়িতাকে মাইকেল মধুসূদন দত্ত। এবার লেখো, বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি। ট্র্যাজেডি কি জানো? এটাও নাটক, তবে এটা করুণ নাটক, যেটা পরিণতি করুণ। দিব তোরে সময় হলে, শুরু করলাম মাত্র। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি কৃষ্ণকুমারী এর রচয়িতাও তিনি। কৃষ্ণকুমারী, তাহলে বাংলা সাহিত্যের সার্থক ট্র্যাজেডি কৃষ্ণকুমারী এর রচয়িতাও তিনি। দাঁড়িয়ে দিছো? তাহলে বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক শর্মিষ্ঠা এর রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। প্রথম সার্থক ট্র্যাজেডি কৃষ্ণকুমারী এর রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। প্রহসন কি দেখো, মাইকেলের প্রহসন, প্রহসনও নাটক, কিন্তু নাটকে যখন সমাজের অসঙ্গতিপূর্ণ দিকগুলো তুলে ধরা হয় তখন তাকে বলা হয় প্রহসন। দেখো মাইকেলের বিখ্যাত প্রহসন কি দেখো, একেই কি বলে সভ্যতা, একেই কি বলে সভ্যতা, আর একটা হলো বুড়ো শালিকের ঘাড়েরও। বুড়ো শালিকের, শালিকের ঘাড়ে রো, এটা তার বিখ্যাত প্রহসন। মাইকেলের বিখ্যাত প্রহসন কোনটা বলতো? একেই কি বলে সভ্যতা আর বুড়ো শালিকের ঘাড়ে রো, দুটা বিখ্যাত প্রহসন। আর তার একটি পত্রকাব্য আছে, বিখ্যাত পত্রকাব্য বীরঙ্গনা। দেখো, বীরঙ্গনা তার পত্রকাব্য, বীরঙ্গনা তার পত্রকাব্য, কারণ এটা বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য বীরঙ্গনা। 11 জন বীর নারী, এটা 11টি পত্র রয়েছে। তাহলে কয়টি পত্র রয়েছে এখানে? 11টি। মাইকেলের বীরঙ্গনা তার পত্রকাব্য, অর্থাৎ 11 জন বীর নারী তাদের স্বামীদেরকে যুদ্ধক্ষেত্রে মোটিভেশন করার জন্য যে পত্র লিখেছিল সেটি বীরঙ্গনা। কয়টি পত্র আছে বলতো? 11টি পত্র, বীরঙ্গনা পত্রকাব্য। এবার লাস্ট ইনফরমেশন, মাইকেলের যত দ্রুত সম্ভব, অনেক রাইটার কিন্তু
কোন রকম অন্যমনস্ক হলে আমরা বিপদে পড়ে যাব। ঠিক আছে, এবার লেখো তিনি মোট 102টি সনেট লিখেছিলেন। তিনি মোট 102টি সনেট লিখেছেন। এগুলো তার চতুর্দশপদী কবিতাবলিতে রয়েছে। চতুর্দশপদী কবিতাবলিতে রয়েছে। তিনি মোট 102টি সনেট লিখেছিলেন, এগুলো তার চতুর্দশপদী কবিতাবলিতে রয়েছে। তিনি কতটি সনেট লিখেছেন বলতো? 102টি। এগুলো কোথায় রয়েছে? এগুলো তার চতুর্দশপদী কবিতাবলিতে রয়েছে। তিনি মোট 102টি সনেট লিখেছেন, এগুলো তার চতুর্দশপদী কবিতাবলিতে রয়েছে। ঠিক আছে, তিনি মোট 102টি সনেট লিখেছেন, এগুলো ওকে ডান। গুড। তাহলে মাইকেল সম্পর্কে আসলে পারবে, জানো উনি জন্মেছিলেন 1824 সালের 25 জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ির তীরে, কপোতাক্ষ নদের তীরে সাগরদাড়ি গ্রামে। এটা আর মারা গিয়েছিলেন 1873 সালের 29 জুন কলকাতার আলিপুর হসপিটালে। তাকে দত্তকুলোদ্ভব কবি বলা হয়, এটা মাথায় রেখো। যদি মাইকেলের আরো কোনো প্রশ্ন আসে, তাকে দত্তকুলোদ্ভব কবি বলা হয়। তার পিতার নাম রাজনারায়ণ দত্ত, মাতার নাম জাহ্নবী দেবী। অনেক ট্র্যাজেডি, অনেক ঘটনা, অনেক জীবন গেছে তার। ডিটেলস বললে শুধু মাইকেলের একটা ক্লাস লাগবে, বুঝছো? ওনার নাটকগুলো আমি তোমাকে শর্টকাটে এক কথায় বলতে পারি, দেখো তার নাটকগুলো কি সুন্দর। কিশোরী সুপমা, বুঝছো? মানে কৃষ্ণে কৃষ্ণকুমারী, শতে শর্মিষ্ঠা, রীতে রিজিয়া, সুতে সুভদ্রা, পথে পদ্মাবতী, মাতে মায়া কানন। কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, রিজিয়া, সুভদ্রা, পদ্মাবতী, মায়া কানন। কিশোরী সুপমা, কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, রিজিয়া, পদ্মাবতী, মায়া কানন। এগুলো এগুলো হ্যাঁ দিব না, মাঝে আমরা বিরতি দিব ইনশাআল্লাহ। এখনই অস্থির হওয়ার দরকার নেই, আমরা শুরু করলাম মাত্র। সুতরাং আমাকে সময় দাও, আমার উপর আস্থা রাখো। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। ঠিক আছে, ওকে। একজন গুরু কখনো মিথ্যা কথা বলতে পারেন না, তিনি তার শিক্ষার্থীদের সাথে কখনো প্রতারণা করতে পারেন না। তাহলে তিনি আর গুরু থাকেন না, ইথিক্সের জায়গাটা নষ্ট হয়ে যায় পৃথিবীতে। তাহলে আর আস্থার জায়গাটা কোথাও রাখার জায়গা থাকে না। তিনি চাইলেই যে কোনো কাজ করতে পারেন না, বুঝছো? এবার দেখো ভাইয়া, তাহলে এই গেল আমাদের মাইকেল মধুসূদন দত্ত। অনেক কাহিনী, অনেক ঘটনা। ঠিক আছে, তাহলে গেল কিন্তু এটা মাইকেল মধুসূদন দত্ত। এবার আসি এবার আসি এবার আসি দেখো মাইকেলের পরে কে আসছে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমি বলছি কিশোরী সুপমা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার ছদ্মনাম কি জানো? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছদ্মনাম হলো, তোমরা রেকর্ড থাকবে তো শুনে নিও ভাইয়া। অনেক রাইটার, অনেক তথ্য, রবীন্দ্রনাথ সম্বলিত অনেক তথ্য, টু দা পয়েন্টে। ঠিক আছে, ওকে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আমি যে শর্টকাট বলেছি ঠিক এভাবে ডিটেলস এবং শর্টকাট দুইটাই লাহোরিতে আছে চমৎকার করে। এবং ওইখান থেকে আমি পড়ি মূলত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দেখো এটা তার ছদ্মনাম কি দেখো। বঙ্কিমচন্দ্রের ছদ্মনাম কমলাকান্ত। কমলাকান্ত। আর হলো উপাধি, দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি কি বলতো? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি হলো আহ আধুনিক আধুনিক বাংলা আধুনিক বাংলা উপন্যাসের জনক। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আধুনিক বাংলা উপন্যাসের জনক। আর একটা হলো উপাধি, আর একটা হলো আধুনিক বাংলা উপন্যাসের জনক, আর একটা হলো বাংলার স্কট, আর একটা হলো সাহিত্য সম্রাট। তাহলে তিনটা কিন্তু, বাংলার স্কটকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আর যদি আসে আধুনিক বাংলা উপন্যাসের জনককে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সাহিত্য সম্রাট বঙ্কিম। ঠিক আছে, কিশোরী সুপমা, কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, রিজিয়া, সুভদ্রা, পদ্মাবতী, মায়া কানন। ওটা পারবা শোনো এটা। তাহলে
দেখো এটা গেল। অনেকে যখন জিজ্ঞেস করি যে বঙ্কিমের উপন্যাসগুলো আমি একটা গানে লিখে দিতে পারি, একটা গানে বঙ্কিম উপন্যাস শেষ। কৃষ্ণা ইলাহা রাধার কুণ্ডে মৃণাল রাজা ইন্দিরা সীতার বিষেতে শেখর রজনীকা কৃষ্ণে কৃষ্ণে কান্তের ইলাইলাতে আনন্দমঠ দেবী দেবী চৌধুরানী কুণ্ডে কপাল কুণ্ডলা মৃণাল মৃণালিনী রাজা রাজ সিংহ ইন্দিরা ইন্দিরা সীতা সীতারাম বিশ্ব বৃক্ষ শেখর চন্দ্রশেখর রজনী রজনী একটা উপন্যাস, ঠিক আছে। রজনী কেটে গেল কাঁদিতে কাঁদিতে। আচ্ছা, বঙ্কিমচন্দ্রের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি কেউ বলতে পারবা? হম বঙ্কিমচন্দ্রের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম রাজমোহন সোয়াইপ। RAJMOHONS, রাজমোহন ওয়াইফ, মনে থাকবে? ওয়াইফ। তাহলে বঙ্কিমচন্দ্রের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম রাজমোহন সোয়াইপ। আচ্ছা, সব লাগবে না, যা লাগবে আমি লিখে দিচ্ছি। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী, এর রচিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তোমাদের কয় মিনিট বিরতি দিলে হবে বলো তো? নামাজের জন্য কয় মিনিট দিলে হবে বলো প্লিজ? তোমরা কমেন্ট করো, আমি ওই অনুযায়ী। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কি? দুর্গেশ নন্দিনী। এটা কত বলো তো? 1865। পারবো না, এগুলো বেসিক, কিন্তু পরীক্ষা আসুক আর না আসুক তোমার এই বেসিক 10 মিনিট না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ইনশাল্লাহ দিব। ঠিক 30 থেকে আমরা 45 দিয়ে দেবো, সমস্যা নেই, ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব চলে আসবা। দুর্গেশ নন্দিনী প্রথম সার্থক, দুর্গেশ নন্দিনী 1865, ঠিক আছে। বঙ্কিমচন্দ্রের আরেকটা বিখ্যাত, তবে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কিন্তু প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল, এটা মনে রাখো। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আর প্রথম প্রচেষ্টা বলা হয় হ্যানা ক্যাথরিন ম্যালেন্সের ফুলমণি ও করুণার বিবরণ। স্যার বুঝি নেই, আর একবার বলবেন? শোনো, মানে বাংলা উপন্যাস রচনার প্রাথমিক প্রচেষ্টা হলো হ্যানা ক্যাথরিন ম্যালেন্সের ফুলমণি ও করুণার বিবরণ। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল। আর প্রথম সার্থক হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী। আচ্ছা, হুমায়ুন কবির বলছে জামাত 4:45, আবার একজন বলছে 4:30। আমি কোথায় যাব বলো? কোথায় যাব বলো? তাহলে ওই 45কে টার্গেট করে আমরা দিবনি, ঠিক আছে? 45 থেকে 50। তাহলে রাজমোহন সোহাইব আর একটা দুর্গেশ নন্দিনী। আচ্ছা, বঙ্কিমচন্দ্র কিন্তু তাহলে আর বাংলা সাহিত্যের প্রথম সার্থক সামাজিক উপন্যাস কিন্তু 20 বৃক্ষ। এই দেখো 20 বৃক্ষ, এর রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র, তবে ওই শর্টকাটে যত উপন্যাস এগুলো সব লাগবে না, ওই জন্য লেখালাম না। বঙ্কিমচন্দ্রের আর একটা বিখ্যাত বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোমাঞ্চ রোমান্টিক উপন্যাস হলো কপাল কুণ্ডলা। কপাল কুণ্ডলা, জানো এখানে দুইটা চরিত্র আছে, কপাল কুণ্ডলা নবকুমার। এই কপাল কুণ্ডলা এই নবকুমারকে বলেছিল পথিক তুমি পথ হারাইয়াছ। আর এই উপন্যাসে আরেকটা বিখ্যাত উদ্ধৃতি বলেছিলাম না, তুমি অধম তাই বলে উত্তম না হইব কেন, কপাল কুণ্ডলা। ঠিক আছে, আমি আবার রিপিট করবো, সমস্যা নেই। আর বঙ্কিমচন্দ্রের বিখ্যাত সামাজিক উপন্যাস হলো কৃষ্ণকান্তের উইল। আশা করি এর মধ্যে তোমাদের কমন পড়ে যাবে ইনশাআল্লাহ। এনটিআরসির জন্য এর থেকে আর ডিটেলস পড়তে হবে না। কৃষ্ণকান্তের উইল, এটা প্রকাশিত হয় 1878 সালে। এখানে 3টা বিখ্যাত চরিত্র আছে, ভ্রমর, রোহিণী, ভ্রমর, রোহিণী, আর একটা হলো গোবিন্দলাল, গোবিন্দলাল, ঠিক আছে। তাহলে দেখো, বঙ্কিম রাজমোহন সোয়াইপ বিখ্যাত উপন্যাস দুর্গেশ নন্দিনী, 20 বৃক্ষ, কপাল কুণ্ডলা, কৃষ্ণকান্তের উইল 1878, ঠিক আছে। এখানকার বিখ্যাত চরিত্র ভ্রমর, রোহিণী ও গোবিন্দলাল, ভ্রমর, রোহিণী ও গোবিন্দলাল। আমি এখন বলি, একদম একবার শুরু থেকে বলে আসছি, শোনো। বাংলা বঙ্কিমচন্দ্রের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম রাজমোহন সোয়াইপ, এগুলো সব কিন্তু বঙ্কিমের উপন্যাস। বঙ্কিমচন্দ্রের বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী 1865। বাংলা সাহিত্যের প্রথম সামাজিক উপন্যাস 20 বৃক্ষ। প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস হলো কপালকুণ্ডলা। কৃষ্ণকান্তের উইল বঙ্কিমচন্দ্রের অন্যতম বিখ্যাত সামাজিক উপন্যাস। এখানকার বিখ্যাত চরিত্র হলো ভ্রমর, রোহিণী ও গোবিন্দলাল। গোবিন্দ নয় দ, গোবিন্দলাল, ভ্রমর, রোহিণী ও গোবিন্দলাল।
না, এখন শোনো, বারবার বলতে গেলে অনেক সময় নষ্ট হবে। তোমরা একটু এটা দেখতে পারবো না, রেকর্ডটা দেখে নিতে পারবো না কণা বলেছি যে, আর বিষবৃক্ষ হলো বাংলা সাহিত্যের প্রথম সার্থক সামাজিক উপন্যাস। ঠিক আছে, প্রথম সার্থক হলো দুর্গেশনন্দিনী। প্রথম লিখেছেন বঙ্কিম, রাজমোহন সোহেব। প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী। প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস কপালকুণ্ডলা। প্রথম সামাজিক উপন্যাস বিষবৃক্ষ হচ্ছে, আর কৃষ্ণকান্ত বিল তার বিখ্যাত আরেকটি সামাজিক উপন্যাস। ক্লিয়ার? ধীরে বললে ও তো মানে আমি জানি ধীরে বললে ভালো হয়, কিন্তু কথা হলো ধীরে বলে আমি শেষ করব কতক্ষণে, তোমরা বুঝছো? ঠিক আছে, না বারবার ক্লাস থেকে কাউকে বের করে দিচ্ছি না তো, তোমার কোথাও কোনো ইচ্ছা পড়াশোনা। ওকে, সুমাইয়া বলছে তারা নামাজ পড়ে, লিখে দেয় ভালো, আমি তো লিখে দিচ্ছি, ওই যে পাশে যেটুকু লিখে দিচ্ছি ওইটুকু লিখে নেবা, আর আমার কথাগুলো শুনবা। সব লেখার দরকার নেই, যেটুকু শোনার ওইটুকু শুনবা, আর যেটুকু লেখা ওইটুকু লিখবা। সব কি আর লেখা দরকার আছে? তাহলে শেষ করতে পারবা এক বঙ্কিমেই তো 2 ঘন্টা চলে যাবে। ও, আমি বুঝাতে পারি না তোমাদেরকে ভাইয়া। বঙ্কিম, আচ্ছা বঙ্কিম কিন্তু আরেকটা কাব্যগ্রন্থ আছে, বঙ্কিম কিন্তু কবিতা দিয়ে শুরু করছিল। বঙ্কিমের একটা কাব্যগ্রন্থের নাম ললিতা তথা মানস। ললিতা তথা মানুষ। খালি তোমরা গান গাও না যে তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, এই ললিতার কথা মনে রাখলে মনে হবে, ললিতা তথা মানুষ। ঠিক আছে, বঙ্গের একটি বিখ্যাত কাব্যগ্রন্থের নাম ললিতা তথা মানুষ। ঠিক আছে, মানুষ সরোবর গেল কিন্তু। এবার আসো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কাব্য, এটা কিন্তু কাব্যগ্রন্থ, বাকিগুলো সব উপন্যাস বলেছিলাম। এবার কাকে লিখবা? রবীন্দ্রনাথ ঠাকুর। দেখছো কত রাইটার আজকের, রবীন্দ্রনাথ ঠাকুর। হেডলাইনটা লেখো রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা একটু পরে বিরতিতে যাব, এখন না, আর একটু এগিয়ে নিই। রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা তোমরা কি কেউ জানো রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? বলো। রবীন্দ্রনাথ ঠাকুর। এখন যদি রবীন্দ্রনাথ ডিটেলস পড়াতে যাই তাহলে সব উপন্যাসগুলো লিখতে হবে। কারণ করুণা মালঞ্চ দিদি নৌকাডুবি বইয়ের, হ্যাঁ রাইট, 4 অধ্যায় শেষের কবিতার গোড়া থেকে ঘরে বাইরে পর্যন্ত পড়ে শেষ করলো। এদিকে রাজর্ষি ও চতুরঙ্গ 2 বোন, বউ ঠাকুনি হাটে যোগাযোগ চোখের বালি সিনেমা দেখলো। এখন সব তো অনেক সময় লেগে যাবে। ঠিক আছে, তোমরা খালি একটু খেয়াল করো প্লিজ, যেটুকু আমি বলি সেটুকুই খেয়াল করো, আশা করি এর মধ্যে কমন পড়ে যাবে ইনশাআল্লাহ। দেখো, রবীন্দ্রনাথ মোট 9টি ছদ্মনাম ব্যবহার করেছিলেন। 9টি ছদ্মনাম ব্যবহার করেছিলেন। এর মধ্যে বিখ্যাত হলো ভানু সিংহ ঠাকুর। ভানু সিংহ ঠাকুর। রবীন্দ্রনাথের উপাধি 3টা মনে রেখো। উপাধি, এই যে বিশ্বকবি, বিশ্বকবি, এই উপাধিটি তাকে দিয়েছিলেন কে জানো? ব্রাহ্ম বান্ধব, ব্রাহ্ম বান্ধব উপাধ্যায় বিশ্বকবি। কবিগুরু দিয়েছিলেন, কবিগুরু দিয়েছিলেন ক্ষিতিমোহন, ক্ষিতিমোহন সেন কবিগুরু। আর গুরুদেব দিয়েছিলেন মহাত্মা গান্ধী। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হলো ভানু সিংহ ঠাকুর। ঠিক আছে, তার উপাধি কি কি দেখো? বিশ্বকবি, কবিগুরু, গুরুদেব। বিশ্বকবি দিয়েছিলেন ব্রাহ্ম বান্ধব উপাধ্যায়, কবিগুরু দিয়েছিলেন ক্ষিতিমোহন সেন, আর গুরুদেব উপাধি দিয়েছিলেন মহাত্মা গান্ধী। রিটেনের জন্য এই মুহূর্তে কি বলবো বলো? তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হলো ভানু সিংহ ঠাকুর, আর উপাধি কি কি? বিশ্বকবি, কবিগুরু, গুরুদেব। বিশ্বকবি, বিশ্বকবি, কবিগুরু, গুরুদেব। বিশ্বকবি উপাধি দিয়েছিলেন কে? ব্রাহ্ম বান্ধব উপাধ্যায়, কবিগুরু ক্ষিতিমোহন সেন, আর গুরুদেব উপাধি ছিলেন মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধী। ক্লোজ করে দিলাম কিন্তু এটা।
এবার আসো, ছদ্মনাম উপাধি গেল, এবার আসো। তার প্রথম প্রকাশিত কাব্যের নাম হলো বনফুল। বনফুল 1876। প্রথম কাব্যের নাম হলো বনফুল কিন্তু। আর প্রথম প্রকাশিত ছোট গল্পের নাম হলো ভিখারিণী। এটা হলো কাব্য। দাঁড়াও, আমি পাশে লিখে দিই ছোট করে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্য হলো বনফুল, আর হলো প্রথম প্রকাশিত ছোট গল্প হলো ভিখারিণী। ভিখারিণী। প্রথম প্রকাশিত উপন্যাস হলো বউ ঠাকুরানীর হাট। বউ ঠাকু বউ ঠাকুরানীর হাট, নতুন বানানো যে এটা হবে আর কি, বউ ঠাকুরানীর হাট। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যের নাম কি বলতো? মহাত্মা গান্ধী কত আগে মারা গেছে? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যের নাম বনফুল। রবীন্দ্রনাথ ঠাকুর মোট 56টি কাব্য লিখেছেন। রবীন্দ্রনাথ প্রথম গল্প ভিখারিণী। রবীন্দ্রনাথের কাব্যের সংখ্যা হলো 56টি, মনে থাকে যেন। আর গল্প লিখছেন 119টি, এগুলো তার সব গল্পগুচ্ছ আছে। প্রথম প্রকাশিত ছিল ভিখারিণী। আমরা নামাজের পরেই প্রশ্নোত্তর পর্বে যাব, কোনো সমস্যা নেই, তোমাদের সবার প্রশ্ন শুনবে একজন একজন করে। আমি পাশে গিয়ে সবাইকে কি করে দেবো, একজন একজন করে কথা বলবা। 119টি গল্প লিখেছিলেন, এর মধ্যে প্রথম প্রকাশিত ছিল ভিখারিণী। তবে প্রথম স্বার্থক হলো দেনা পাওনা। দেনা পাওনা, যদিও দেনা পাওনা উপন্যাসটি রচিত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বউ ঠাকুরানীর হাট, ঠিক আছে। একটা কথা মনে রাখবা, হ্যাঁ, বনফুল। আর একটা হলো কবি কাহিনী। কবি কাহিনী, খুবই ভালো কথা বলছো। কাহিনী মানে আধুনিক মানে 1878। খুব মনোযোগ দিয়ে শুনবা এখন এই ব্যাখ্যাটা, ঠিক আছে। যাচ্ছি এটা, বউ ঠাকুরের হাট। একটা কথা শোনো, শেষের কবিতা শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু কাব্য ধর্মী উপন্যাস। আর শেষ লেখা কিন্তু রবীন্দ্রনাথের কাব্য, একদম শেষ লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য কিন্তু। আর শেষের কবিতা তার কাব্য ধর্মী উপন্যাস। এই উপন্যাসের একটি বিখ্যাত চরিত্র হলো, সময় থাকলে শোনো, আমি যদি এখন লেকচার শিটে যাই, ওইখানে একটা ভয়ঙ্কর অবস্থা হবে। কিছু তো দেখবে না, বড় করব ছোট করব হ্যাং করব উঠাবো না, অনেক সময় চলে যাবে ওইখানে। তোমাদের প্রচুর সময় লস হবে ওখানে। আমরা ওটা করে অভ্যস্ত, তো দেখেছি, ঠিক আছে। সুতরাং লিখে দিচ্ছি, নিজেদের মতো করে করো। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর মোট, আমি শুরু করতেছি, খুব মনোযোগ দিয়ে শোনো। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যের নাম বনফুল এবং প্রথম প্রকাশিত কাব্য গ্রন্থের নাম কবি কাহিনী। বনফুল কাব্য গ্রন্থ হিসেবে প্রকাশিত 1880 সালে। রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত কাব্যের নাম বনফুল 1876 এবং প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কবি কাহিনী 1878। বনফুল কাব্য গ্রন্থ হিসেবে প্রকাশিত 1880 সালে। এখন তোমার প্রশ্ন হতে পারে, স্যার, থ্যাংক ইউ, ও বলছে এভাবেই পড়ান। প্রথম প্রশ্ন হতে পারে, স্যার, যে আর ওখানে অনেক তথ্য আছে, আমার তো সব দরকার নেই, আমার গুরুত্বপূর্ণ যেটা সেটা আমি শেষ করতে পারবো, সেটাই শুধু সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। প্রশ্ন হতে পারে, স্যার, প্রথম কাব্য এবং কাব্য গ্রন্থের মধ্যে তফাৎ কি? দেখো, আমি যদি তোমাকে গল্প শোনাই সেটা গল্প, স্ক্রিপ্ট লিখে রাখলাম সেটাও গল্প, পত্রিকায় প্রকাশ করলাম সেটাও গল্প, বাট বই আকারে যখন প্রকাশ করা হবে তখন হবে গল্প গ্রন্থ। বনফুলের কবিতাগুলো পত্রিকায় প্রকাশিত হয়েছিল, বই আকারে নয়। এই জন্য প্রথম কাব্য বনফুল আর প্রথম প্রকাশিত কাব্য গ্রন্থ কবি কাহিনী। এবার আমি সম্ভবত বোঝাতে পেরেছি। মৃত্যুর শয্যায় লেখা রবীন্দ্রনাথের সর্বশেষ কাব্য শেষ লেখা, বুঝছো। এখানে তিনি কি সুন্দর করে বলেছিলেন, তোমার সৃষ্টির পথ রেখে চাকিরণ করি, কত বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী, মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণ হাতে। আর একটা কথা শোনো, গীতাঞ্জলি, একটা বানান মনে রেখো, যত অঞ্জলি সব রস্বীকার হবে। গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি সব রস্বীকার হয়। এই গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদের জন্য, গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদের জন্য তিনি 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেন। গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদের জন্য
তিনি 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেন। ঠিক আছে? ওকে। আর ত্যাগ করেন। ঠিক আছে? গীতাঞ্জলি কাব্যের প্রথম লাইনটি কি কেউ বলতে পারবা? যদি তোমাকে জিজ্ঞেস করে ভাইবাতে গীতাঞ্জলি কাব্যের প্রথম লাইনটি কি? গীতাঞ্জলি কাব্যের প্রথম লাইনটি হলো, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার ডুবাও হে আমার চোখের জলে, নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলি করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া খুঁজে মরি পলে পলে, সকল অহংকার ডুবাও হে। রবীন্দ্রনাথ ঠাকুর মোট 119টি গল্প লিখেছিলেন। এগুলো তার গল্প গুচ্ছে রয়েছে। এটা তার প্রথম প্রকাশিত ছোট গল্পের নাম ভিখারিণী আর দেনাপনা। হ্যাঁ, আর 2 মিনিটের মধ্যে ছেড়ে দেব। দেনাপনা তার সার্থক ছোট গল্প। বউ ঠাকুরানীর হাট, বউ ঠাকুরানীর হাট তার প্রথম প্রকাশিত উপন্যাস। শেষের কবিতা তার কাব্যধর্মী উপন্যাস। এই উপন্যাসের কয়েকটা বিখ্যাত চরিত্র আছে। লাবণ্য, লাবণ্য, অমিত রায়, অমিত রায়, শোভনলাল, শোভনলাল, নাবত্র, অমিত রায়, শোভনলাল আর কেতকী। লাবণ্য, অমিত রায়, শোভনলাল, কেতকী, এটা শেষের কবিতা উপন্যাসে কিন্তু চরিত্র। আর এই উপন্যাসে একটি বিখ্যাত লাইন হলো, গ্রহণ করেছে যত, ঋণী তত করেছে আমায় বন্ধু বিদায়। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছে আমায়। এটা লাবণ্য বলেছিল অমিত রায়কে একটা চিঠিতে। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও। উপন্যাস শেষ, একদম শেষ লাইনটা ছিল, গ্রহণ করেছ যত, ঋণী তত করেছে আমায় বন্ধু বিদায়। এটা বলার সাথে সাথে উপন্যাসটা শেষ হয়ে গেছিল। এটা বলার সাথে সাথে উপন্যাসটা শেষ। ঠিক আছে? তাহলে আমরা এই পর্যন্ত আসছি। শেষের কবিতা আমরা বিরতির পরে আলোচনা করব। ছোট্ট একটি বিরতির পরে রবীন্দ্রনাথের সঞ্চিতা, কাজী নজরুলের সঞ্চিতা আর রবীন্দ্রনাথের সঞ্চয়িতা। মনে রাখার কৌশলটা কি? মনে রাখার কৌশলটা হলো, কাজী নজরুল ইসলাম, তুমি খালি মনে রাখবা যে রবীন্দ্রনাথ ঠাকুর আর সঞ্চয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। মনে রাখবা কি হবে জানো? রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল যুবক মানুষ তো এই জন্য বর্ণ একটা কম, সঞ্চিতা। আর সঞ্চয়িতা রবীন্দ্রনাথ বৃদ্ধ মানুষ, বর্ণ একটা বেশি। আর একটা সময় মনে রাখতে পারো, নজরুলের দাড়ি গোপ কিছুই নেই, এই জন্য ফটো টোটা নাই। নজরুলের দাড়ি আছে, রবীন্দ্রনাথের দাড়ি আছে বলে একটা ফটো আছে। এইটুকু ছোট্ট একটা বিরতি। 45 বেজে গেছে। অবশ্যই তোমরা 5টার মধ্যে উইকেটে ফিরে আসবা। নেক্সট আলোচনা হবে আমাদের সঞ্চিতা। সঞ্চিতা থেকে এবার আমরা চমৎকার অংশে যাব। ঠিক আছে? ঠিক আছে, বাই। পরে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। হ্যাঁ, আমরা শুরু করি ভাইয়া। যারে আসুক শুরু করি। শোনো, খুব মনোযোগ দিয়ে শোনো। যেটা বলতেছিলাম সেটা হলো, সঞ্চিতা বা সঞ্চয়িতা প্রচলিত অর্থে কোনো কাব্যগ্রন্থ নয়। সঞ্চিতা বা সঞ্চয়িতা প্রচলিত অর্থে কোনো কাব্যগ্রন্থ নয়। তাহলে কি স্যার? অনেকগুলো কাব্যগ্রন্থ থেকে বাছাই করা শ্রেষ্ঠ কবিতার সংকলন হলো সঞ্চিতা বা সঞ্চয়িতা। তাহলে কি বলেছি বলতো? সঞ্চিতা বা সঞ্চয়িতা প্রচলিত অর্থে কোনো কাব্যগ্রন্থ নয়। রবীন্দ্রনাথের জীবদ্দশায় আমরা প্রশ্নোত্তর নিব এই রবীন্দ্রনাথ শেষ হলেই। রবীন্দ্রনাথের জীবদ্দশায় তার বাছাই করা অনেকগুলো শ্রেষ্ঠ কাব্য থেকে কবিতার সংকলন হলো সঞ্চয়িতা। আর নজরুলের জীবদ্দশায় অনেকগুলো কাব্যগ্রন্থ থেকে বাছাই করা শ্রেষ্ঠ কবিতা হলো সঞ্চিতা। তাহলে সঞ্চিতা বা সঞ্চয়িতা প্রচলিত অর্থে কোনো কাব্যগ্রন্থ নয়। ঠিক আছে? ওকে, 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 ওকে। তাহলে একটা সঞ্চিতা আর একটা সঞ্চয়িতা। সঞ্চিতা একটা, সঞ্চয়িতা একটা, সঞ্চিতা একটা, সঞ্চয়িতা একটা। ঠিক আছে? তাহলে গেল এটা। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম। মুসলাম কিন্তু। এবার আমরা আরো আলোচনায় আসতেছি। ঠিক আছে?
রেডি হও, রেডি হও, রেডি হও। আচ্ছা, রবীন্দ্রনাথের কোনো নাটকের দরকার আছে? তাহলে একটা কথা শোনো, কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে তার সঞ্চিত কাব্যটি উৎসর্গ করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর কি করেছিলেন? কাজী নজরুলকে তার বসন্ত নাটকটি উৎসর্গ করেছিলেন। তাহলে রবীন্দ্রনাথের কি আর কি কোনো নাটক আছে? হ্যাঁ, মনে রাখো, রবীন্দ্রনাথের নাটকের মধ্যে ডাকঘর খুবই গুরুত্বপূর্ণ। ডাকঘর আর একটা রক্ত করবী। রক্ত করবী, এই দুইটা নাটক খুবই গুরুত্বপূর্ণ নাটক, ডাকঘর। এর বাইরেও চিত্রাঙ্গদা শ্যামা এর সঙ্গে নিয়ে মানে, আচ্ছা শোনো, এই যে বিসর্জন, এটা একটা কাব্য নাটক। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কাব্য নাটক হলো বিসর্জন। বিসর্জন এই নাটকটায় রবীন্দ্রনাথ ঠাকুর নিজে অভিনয় করেছিলেন। বিসর্জন কাব্য নাটকটিতে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে অভিনয় করেছিলেন। একটি কাব্য নাটক, প্রথমে রঘুপতি পরে জয়সিংহের। ঠিক আছে, তাহলে বিসর্জন নাটকটিতে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে অভিনয় করেছিলেন, প্রথমে রঘুপতি পরে জয়সিংহের। ঠিক আছে, তাহলে ডাকঘর, রক্তকরবী, বিসর্জন, এগুলো। তাহলে আমি এটা মুছে ফেললাম কিন্তু। ওকে, গেল এটা। রবীন্দ্রনাথ ঠাকুর। এখন বলো তোমাদের প্রশ্ন, একজন একজন। শাহাদাত আছে, উজ্জ্বল প্রশ্ন করেছে, হ্যান্ড। আচ্ছা শাহাদাত বলো, তুমি ভাইয়া বলো তো। শাহাদাত, শাহাদাত বলো প্লিজ। শাহাদাত আসসালামু আলাইকুম স্যার। হোসেন বলো ভাইয়া। প্রশ্ন করতে চাচ্ছিলাম, আমি শীট নিতে চাইছিলাম স্যার। হুম হুম। হ্যালো স্যার। আবার বলো ভাইয়া, শাহাদাত। স্যার আমি শীটের ব্যাপারে একটু কথা বললাম বলে স্যার। আচ্ছা, সেটা তোমরা সার্ভিসে কথা বললো, সার্ভিসে। সার্ভিস আছে না না স্যার, আমাদের, ওদের সাথে যোগাযোগ করলে ওরাই তোমাদেরকে জানাই দিবে কিভাবে কখন পাঠাবে। ঠিক আছে শাহাদাত। না স্যার, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম, মানে শীটের জিকে শীট যেটা ওটা আপডেট হওয়ার কথা, আপডেট হয়েছে স্যার? আমি বলতে পারবো না কি করছে ভাইয়া, জিকের বিষয়টা। স্যার এই শীটটা আপডেট হলে করতে চাচ্ছিলাম। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, এবারে তাবাচ্ছুম, তুমি প্রশ্ন করছিলে, বলো ভাইয়া। তাবাচ্ছুম। আচ্ছা, তাবাচ্ছুম সম্ভবত অনুপস্থিত। আচ্ছা, সাবিনা হ্যান্ড রাইজ করছিলা, বলো। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, বলো। স্যার আমি একটা প্রশ্ন ছিল, স্কুল পর্যায়ে টুতে কি সাহিত্য থেকে প্রশ্ন আসে? সিলেবাসে তো সাহিত্য নাই। সাহিত্য নাই, কিন্তু যদি আসে তাহলে কোথায় যাবে, যেন গত বছর হঠাৎ করে চলে এসেছে, এই যে বুঝছো না, এই সেটাই জন্য সেটাই জানার ছিল যে সাহিত্য থেকে প্রশ্ন আসে কিনা। একটু প্রস্তুত নিবা। এর আগের বছর কিন্তু আসে না, কিন্তু গত বছরই হঠাৎ করে এই ঝামেলাটা করছে। উজ্জ্বল, তুমি বলো ভাইয়া। উজ্জ্বল, হ্যাঁ স্যার, আদাব স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলো ভাইয়া। হ্যাঁ স্যার, আদাব স্যার। আমি বলছি আমরা স্কুল টু, আমার সাবজেক্টটা হচ্ছে সমাজ বিজ্ঞান অনার্সে। স্যার আমি এখন স্যার বিদ্যাবাড়িতে ভর্তি হতে যাচ্ছি, আর এখানে কি কি ক্লাস, সমাজ বিজ্ঞান স্কুলে বিষয়ে কি কি করব? আচ্ছা, রিটেনে হ্যাঁ, রিটেন তুমি কথা বলো, কথা বললে তারা তোমাকে বলে দিবে একটা ইয়ে, ওখানে ক্লাস আছে তো, রিটেনে ক্লাস হচ্ছে, ব্যাচ আছে আলাদা। আছে। হুম, প্রতি সাবজেক্ট আলাদা ব্যাচ আছে, স্কুল কলেজ দুটাই। কোন স্যার নেই স্যার সমাজ বিজ্ঞান? এখানে তো স্যার আছে প্রায় 250-এর মতো স্যার আছে, এখন কোন স্যার কোন ব্যাচে না এটা তো নিশ্চিত করে বলার উপায় নেই। ও আচ্ছা স্যার, আদাব স্যার, এটাই। হুম। আচ্ছা, আহ মিক্স, কি জানি মোবাইল নাম টাইম নাই কিছু, এরপর আছে ভিভো, অপো। আচ্ছা বলো, মিক্স, মিক্সো নাকি, বলো। আনমিউট করো। ভিভো, হ্যান্ড রাইজ করেছো। আচ্ছা, পড়ার বিষয়ে কোনো তোমাদের প্রশ্ন থাকলে বলবা, কিন্তু পড়ার বাইরে কোনো প্রশ্ন করো না। দেখেন চিন্তা করছো অবস্থা, আনমিউট করে হয়েছি। ওই বেড়া, এরিস হইলো, এইটা কিছু হইলো। আমি সবাই, বলো, বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম, বলো আপু। উজ্জ্বল মিউট করো তুমি। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, বলো বলো, বলো আপু। এই শুনতে শুনতে বলো না। তোমরা এইভাবে সময়গুলো নষ্ট করতেছো, জীবনের মূল্যবান সময়গুলো, একটা সময় আফসোস করবা।
এবার দেখো কত রাইটার, যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, হেডলাইনটা লেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এবার টানা আমি কয়েকটা কথা বলবো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, একবারে শওকত ওসমান আছে, শামসুর রহমান আছে, আল্লাহ, মনীষ চৌধুরী, জহির রায়হান। শোনো, লেকচার শিটে তো বেশি থাকবেই সেলিম, ঠিক আছে, লেকচার শিটে তো বেশি তথ্য থাকবেই। গোসল করতে গেলে সব পানি কি গায়ে পড়ে, কিছু বাইরে পড়ে না? তার যেটুকু পরে ওটুকু যদি লেকচার দিয়ে থাকতো তাহলে তো কথাই ছিল না, তাদের ক্লাসই না লাগতো না, খালি পড়তাম আমাদের পর, বুঝছো? এটা পড়তে বলতাম। সুতরাং এটা শোনো, কয়েকটা তথ্য খুব মনোযোগ দিয়ে শোনো। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস রচনার দাবিদার বলেছিলাম একজন খ্রিস্টান বিদেশিনী হ্যানা ক্যাথরিন ম্যালেন্স। তার রচিত গ্রন্থের নাম ফুলমণি ও করুণার বিবরণ। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হলো প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হলো প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী। বাংলা সাহিত্যের প্রথম সার্থক হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী। ভালো করে খেয়াল করো। বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় উপন্যাসিক হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শ্রীকান্ত তার শ্রেষ্ঠ উপন্যাস। বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ উপন্যাস হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শ্রীকান্ত তার শ্রেষ্ঠ উপন্যাস। ঠিক আছে, সবচেয়ে জনপ্রিয় উপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। না, এখন লিখবা না, লিখতেছি আমি পরে বলতেছি। সবচেয়ে জনপ্রিয় সমসাময়িক কালে বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় উপন্যাসিক হুমায়ুন আহমেদ। তার প্রথম প্রকাশিত উপন্যাসের নাম নন্দিত নরক এবং দেয়াল তার সর্বশেষ প্রকাশিত উপন্যাস। বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়, তাকে কালজয়ী ঔপন্যাসিক বলা হয়। পদ্মা নদীর মাঝি তার শ্রেষ্ঠ বা কালজয়ী উপন্যাস। এটা একটু মনে রেখো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, হেডলাইন রাখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। লিখছো কিনা, হ্যাঁ বা না? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছদ্মনাম, ছদ্মনাম। শোনো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মোট 60টি ছদ্মনাম ব্যবহার করেছেন। এর মধ্যে বিখ্যাত অনিলা দেবী, অনিলা দেবী, অনিলা দেবী। শরৎচন্দ্রের প্রথম প্রকাশিত ছোট গল্পের নাম মন্দির। এই গল্পটি কুন্তলীন পুরস্কার লাভ করে। শরৎচন্দ্রের ছদ্মনাম হলো অনিলা দেবী। তার প্রথম প্রকাশিত ছোট গল্প মন্দির, এটি কুন্তলীন পুরস্কার লাভ করে। তার আরো কয়েকটা বিখ্যাত ছোট গল্প দেখো, বিলাসী, বিলাসী, মহেশ। ঠিক আছে, শরৎচন্দ্রের উপাধি কি? অপরাজেয় কথা শিল্পী, অপরাজেয় কথা শিল্পী। আর একটা হলো বাঙালি ব্যথার নিকটতম প্রতিবেশী, বাঙালি ব্যথার নিকটতম প্রতিবেশী। তাহলে দেখো, শরৎচন্দ্রের ছদ্মনাম কি বলতো? শরৎচন্দ্রের ছদ্মনাম হলো অনিলা দেবী। হ্যাঁ, তার উপাধি হলো অপরাজেয় কথাশিল্পী। আর একটা হলো বাঙালি ব্যথার নিকটতম প্রতিবেশী। অপরাজেয় কথাশিল্পী, একটা হলো বাঙালি ব্যথার নিকটতম প্রতিবেশী। ঠিক আছে, অপরাজেয় কথাশিল্পী আর বাঙালি ব্যথার নিকটতম প্রতিবেশী। আর তারই কি বলতো, তার প্রথম প্রকাশিত ছোট গল্পের নাম মন্দির। আরো দুইটা বিখ্যাত ছোট গল্প, বিখ্যাত বিলাসী, মহেশ। আর একটা আছে অভাগীর স্বর্গ, এটাও দিয়ে দিই যদি আসে। অভাগীর স্বর্গ, অভাগীর স্বর্গ, এই তো মনে রেখো। মহেশ, বিলাসী, মহেশ, মন্দির, অভাগীর স্বর্গ। তাহলে শরৎচন্দ্রের ছদ্মনাম কি? অনিলা দেবী। উপাধি অপরাজেয় কথাশিল্পী, বাঙালি ব্যথার নিকটতম প্রতিবেশী। তার গল্প কি কি? মন্দির। এর বাইরে বিলাসী, মহেশ, অভাগীর স্বর্গ। শরৎচন্দ্রের উপন্যাসগুলো একটু দেখো। শরৎচন্দ্রের উপন্যাস, উপন্যাস থেকে যদি প্রশ্ন আসে, শরৎচন্দ্রের তার প্রথম প্রকাশিত উপন্যাসের নাম বড় দিদি, বড় দিদি। শরৎচন্দ্রের প্রথম প্রকাশিত উপন্যাসের বড় দিদি। শ্রীকান্ত তার শ্রেষ্ঠ উপন্যাস, শ্রীকান্ত তার শ্রেষ্ঠ উপন্যাস। আরেকটা তথ্য মনে রাখবা, তার পথের দাবি উপন্যাসটি রাজনৈতিক বিবেচনায় নিষিদ্ধ হয়েছিল। এটিকে রাজনৈতিক উপন্যাস বলা হয়। শরৎচন্দ্রের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম বড় দিদি, শ্রীকান্ত তার শ্রেষ্ঠ উপন্যাস। আর তার পথের দাবি উপন্যাসটি রাজনৈতিক বিবেচনায় নিষিদ্ধ হয়েছিল। তার পথের দাবি উপন্যাসটি রাজনৈতিক বিবেচনায়
নিষিদ্ধ হয়েছিল, রাজনৈতিক উপন্যাস। এটুকু মনে রাখা যাবে না। উপন্যাসও বলেছি, গল্প বলেছি। আচ্ছা, আর একটা কথা শুনো, শরৎচন্দ্র কিন্তু নাটকে লিখেছেন, নাটক। দেখো, শরৎচন্দ্রের নাটক রমা, রমা, ষোড়শী, বিজয়া, এগুলো তার নাটক। রমা, ষোড়শী, বিজয়া। শরৎচন্দ্র নাটকও লিখেছিলেন রমা, ষোড়শী। জানো তুমি, এই পর্যন্ত বাংলা সাহিত্যের যত জনপ্রিয় উপন্যাস লিখেছেন, সবচেয়ে জনপ্রিয় হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তার এমন কোনো উপন্যাস নেই যেটা নিয়ে এই ভারতবর্ষে চলচ্চিত্র নির্মিত হয়নি। দেবদাস, বুঝছ, বিরাজ বউ, সবগুলো নিয়ে একদম পুরো সাবকন্টিনেন্টে, শুধু বাংলাতে না, হিন্দিতে পর্যন্ত এগুলো দিয়ে ছবি হয়েছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গেল। মানিক বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায় নিয়ে একটা কথা বলি তোমাদের, শোনো। মানিক বন্দ্যোপাধ্যায় নিয়ে একটা সমস্যাটা কি জানো? সেটা হলো, মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম কিন্তু এটা না। তার প্রকৃত নাম হলো প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তার প্রকৃত নাম কি বলতো? প্রবোধ কুমার, প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম হলো প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। বুঝছো? মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম হলো প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। ওকে, প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম হলো প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা মিলে বাজি ধরছিল যে বিখ্যাত লেখকদের লেখা ছাড়া পত্রিকায় লেখা ছাপা হয় না। মানিক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, না, লেখা মানসম্মত হলেই ছাপা হবে। তখন বাজি ধরে মানিক বন্দ্যোপাধ্যায় পত্রিকায় লেখা পাঠিয়েছিলেন, একটা গল্প। ওই গল্পটার নাম ছিল অতসী মামি। গল্পটা ছাপা হলো, মানিক বন্দ্যোপাধ্যায় বিখ্যাত হয়ে গেলেন। তাহলে মানিক বন্দ্যোপাধ্যায়ের যে গল্পগুলো আছে, এই কয়েকটা বিখ্যাত গল্প আছে। অতসী মামি, অতসী মামি, অতসী মামি। তারপরে হলো কি, এর বাইরেও তিনি গল্প লিখেছিলেন। অতসী মামি, মামার স্ত্রী কিন্তু, প্রাগৈতিহাসিক, প্রাগৈতিহাসিক, হাসিক, এগুলো তার কিন্তু বিখ্যাত গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের। অতসী মামি, প্রাগৈতিহাসিক। আর বিখ্যাত উপন্যাস কি বলতো? পদ্মা নদীর মাঝি তার বিখ্যাত উপন্যাস। পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা। পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, দিবা, দিবারাত্রির কাব্য। এই তো, এই কটা মনে রাখলে হবে। পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, ঠিক আছে? তাহলে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, অতসী মামি, প্রাগৈতিহাসিক তার ছোট গল্প, উপন্যাস পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, দিবারাত্রির কাব্য। এখন একটা তথ্য লেখো, তথ্য যেটা খুব গুরুত্বপূর্ণ। তিনি কালজয়ী ঔপন্যাসিক, তিনি কালজয়ী ঔপন্যাসিক হিসেবে পরিচিত। তিনি কালজয়ী ঔপন্যাসিক হিসেবে পরিচিত। আর যদি আসে, তাহলে অবশ্যই বলবো পদ্মা নদীর মাঝি তার শ্রেষ্ঠ উপন্যাস বা কালজয়ী উপন্যাস। মানিক বন্দ্যোপাধ্যায় কালজয়ী উপন্যাস কোনটি বলতো? পদ্মা নদীর মাঝি। পদ্মা নদীর মাঝি তার শ্রেষ্ঠ বা কালজয়ী উপন্যাস, শ্রেষ্ঠ বা কালজয়ী উপন্যাস। বলো, এটা খুব বেশি কঠিন মনে হবে তোমাদের জন্য? মোটেই না, মোটেই না, মোটেই না। ঠিক আছে, যারা হ্যান্ড রাইজ করেছো, হাতটা নামিয়ে ফেলো, বুঝছো? এটা হাতটা সরিয়ে নাও।
গেল এটা। এরপরে মানিক বন্দ্যোপাধ্যায়ের পরে কে আছে আমরা একটু শেষ করে দেই। ও, শওকত ওসমান, শামসুর রহমান, মনিরুজ্জামান, জহির রায়হান। শওকত ওসমান, শামসুর রহমান, মনিরুজ্জামান, জহির রায়হান। দেখো, শওকত শওকত ওসমান, তার প্রকৃত নাম শেখ আজিজুর রহমান। শওকত ওসমানের প্রকৃত নাম শেখ আজিজুর রহমান। ঠিক আছে, শওকত ওসমানের প্রকৃত নাম কি বলতো? শেখ আজিজুর রহমান। শওকত ওসমান। শওকত ওসমানের প্রকৃত নাম শেখ আজিজুর রহমান। ঠিক আছে, তাহলে শওকত ওসমানের প্রকৃত নাম কি বলতো? শেখ আজিজুর রহমান। এবার আসো, তার বিখ্যাত উপন্যাস শওকত ওসমানের একটা বিখ্যাত উপন্যাস আছে জননী। যদিও জননী নামে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস আছে জননী। ঠিক আছে, এর বাইরে দেখো মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস তার নেকড়ে অরণ্য। নেকড়ে অরণ্য, জাহান্নাম হইতে বিদায়, জাহান্নাম। এগুলো তোমার সাধারণ জ্ঞানের জন্য লাগবে। জননী, নেকড়ে অরণ্য, জাহান্নাম হইতে বিদায়, দুই সৈনিক। তাহলে জননী, নেকড়ে অরণ্য, জাহান্নাম হইতে বিদায়, দুই সৈনিক, জলাঙ্গি। এগুলো শওকত ওসমানের উপন্যাস। ঠিক আছে, এগুলো সব শওকত ওসমানের উপন্যাস। কি কি? দুই সৈনিক, নেকড়ে অরণ্য, জননী, নেকড়ে অরণ্য, জাহান্নাম হইতে বিদায়, দুই জলাঙ্গি। এবারে উপন্যাস। এবারে দেখো ছোট গল্প আর লাগবে না, ওটা নাটক আছে শওকত ওসমানের। উপন্যাস, নাটক। দেখো নাটক আমলার মামলা, আরো আছে কাকরমণি, তস্কর, লস্কর, বাগদাদের কবি, পূর্ণ স্বাধীনতা, চূর্ণ স্বাধীনতা। আশা করি এত লোড নেওয়া দরকার নাই, এইটুকু মনে রাখলে হবে। আমলার মামলা, ঝামেলার শেষ। ঠিক আছে, ওকে। হ্যাঁ, মনে রাখার সবগুলোর কৌশল আছে, সবগুলোর কৌশল। কি বলে নাই মানে? কিন্তু সবগুলো যদি কৌশল বলি, কৌশল বলে তো সব তোমার মুখস্থ করতে হবে। ওই কৌশলে মুখস্থ করতে হবে, তোমার তো সব লাগতেছে না, তোমার তো লাগতেছে অল্প। ওই জন্য তোমারে কৌশল শিখিয়ে তো তোমার বরং লোড হবে অতিরিক্ত। এবার আসো, শামসুর রহমান। ছদ্মনাম কবি শামসুর রহমানের ছদ্মনাম বলতো মজলুম আদিব। উপাধি নাগরিক কবি। কবি শামসুর রহমানের ছদ্মনাম মজলুম আদিব। মুক্তিযুদ্ধ চলাকালে তাকে এই ছদ্মনাম। ঠিক আছে, ছদ্মনাম হলো মজলুম আদিব, আর উপাধি হলো নাগরিক কবি। অবশ্য নাগরিক কবি শুধু উনি না, বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি ভারতচন্দ্র রায়গুণাকর
কবি সমর সেনকেও নাগরিক কবি বলা হয়, তবে বাংলা সাহিত্যের নাগরিক কবি হিসেবে সর্বাধিক খ্যাতি লাভ করেছেন কবি শামসুর রহমান। বাংলা সাহিত্যের নাগরিক কবি হিসেবে সর্বাধিক খ্যাতি লাভ করেছেন কবি শামসুর রহমান। এই ইফতারির টাইম কয়টায় আজকে? বলো তো আজকে ইফতারির টাইম কয়টায়? হুম, বলতে পারবো না? পাঁচটা 55। ওকে, কেউ বলছে 6টা, কেউ বলছে এক এক জায়গায় যাবো। হ্যাঁ হ্যাঁ, চাপাই নবাবগঞ্জ 6টা দিক, রাইট। সবার আগে হবে বান্দরবানে, বুঝছো? বান্দরবানে আগে হবে, থানচিতে বান্দরবানের। আর সবার শেষে হবে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জের মনাকষা। বাংলাদেশের সর্বপশ্চিমের গ্রাম হলো মনাকষা। এখন ক্লাস দেখা যায় না? আরে ভৈরব, হবিগঞ্জ, সোনারঘাট। আচ্ছা শোনো, নাগরিক কবি গেল এটা। এবার শামসুর রহমানের, হ্যাঁ, লালমনিরহাট কদিন আগে ঘুরে আসছি। শামসুর রহমানের দেখো উপন্যাস, উপন্যাস লিখছেন, কাব্য লিখছেন, কবিতা আছে বিখ্যাত, স্বাধীনতা তুমি, বুঝছো? তারপরে কি একটি ফটোগ্রাফ, এগুলো তার বিখ্যাত কবিতা শামসুর রহমানের। ঠিক আছে, আসতে পারা যাবে না, যেগুলো পড়ে আসছে 1911-12-এ। আমি বুঝতে, উপন্যাস অক্টোপাস, অক্টোপাস কমা নিয়ত মন্তাজ, নিয়ত মন্তাজ, অদ্ভুত আধার এক, অদ্ভুত আধার এক, অক্টোপাস, নিয়ত মন্তাজ, অদ্ভুত আধার এক, এবং এবং এলো সে, এলো সে অবেলায়। বলো 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 বলো, অক্টোপাস, বলো অক্টোপাস, অক্টোপাস, নিয়ত মন্তাজ, অদ্ভুত আধার এক, এবং এলো সে অবেলায়। বলো, কবি শামসুর রহমানের উপন্যাসগুলো কি কি? অক্টোপাস, অক্টোপাস, নিয়ত মন্তাজ, অদ্ভুত আধার এক, এবং এলো সে অবেলায়। অক্টোপাস, ঠিক আছে, নিয়ত মন্তাজ, অদ্ভুত আধার এক, এবং এলো সে অবেলায়। অক্টোপাস, নিয়ত মন্তাজ, অদ্ভুত আধার এক, এবং এলো সে অবেলায়, এলো সে অবেলায়। এবার আসো, এবার আসো তার কাব্য, কবি শামসুর রহমানের কাব্য যা, রবীন্দ্রনাথ ঠিক ততগুলো কাব্য, 56টা। রবীন্দ্রনাথের কাব্যের সংখ্যা 56, শামসুর রহমানের কাব্যের সংখ্যা 56। এখন কি কি গ্রন্থ আসতে পারে? কাব্যগ্রন্থ, দেখো এর বাইরে আর লাগবে না, কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থ, কবি শামসুর রহমানের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো, আমরা কিন্তু কোনো কাহিনী বলিনি, কোনো মজা করিনি, কারণ কি জানো, অনেক রাইটার ছিল না, এই জন্য। তাও যদি সময় থাকে তাহলে বলবো। কাব্যগ্রন্থ দেখো, প্রথম কাব্যগ্রন্থ হলো প্রথম গান। প্রথম গান একটা বইয়ের নাম, কিন্তু এটার নামই হলো প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, দ্বিতীয় মৃত্যুর আগে, আগে রৌদ্র করটিতে, রৌদ্র করটিতে, করটিতে, বিধ্বস্ত নীলিমা, বিধ্বস্ত নীলিমা। তারপর হলো 56টা বই, সব লাগবে না কিন্তু, আর 2টা বা 3টা। রৌদ্র, বিধ্বস্ত নীলিমা, রৌদ্র, এটা কিন্তু কিছু না, এটা বাদ। এটা রৌদ্র করটিতে, বিধ্বস্ত নীলিমা, বন্দি শিবির থেকে, শিবির থেকে, মুক্তার,
বাংলাদেশের হৃদয়। প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করটিতে বিধ্বস্ত নীলিমা, বন্দি শিবির থেকে, বুকতার বাংলাদেশের হৃদয়। হ্যাঁ, বুকতার বাংলাদেশের, না দুইটাই 56 করে। বুকতার বাংলাদেশের হৃদয়। আর একটা হলো, আর একটা কি বলতো, এটি লাস্ট, উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ, উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ। বাস, লেখাটা শেষ হয়ে গেলে এবার একটা কাহিনী বলবো তোমাদেরকে। শেষ না, এবার শোনো। কবি শামসুর রহমান দৈনিক বাংলা পত্রিকার সম্পাদক ছিলেন, বুঝছো? শেষ, হ্যাঁ বুঝতে পারছি, খুব মনোযোগ দিয়ে শোনো এবার। দৈনিক বাংলা পত্রিকার সম্পাদক ছিলেন। নিচ থেকে দেখে একটা উট যাচ্ছে, পিছনে কত মানুষ। বলে, এই উটের পিছনে এত লোক কেন? বলে, আরবের উট, লোক থাকবে না, দেখবে না তারা? তো বলে, তাহলে এই যে হাতে ঘটি বাটি বোতল কেন? বললো যে উটের প্রস্রাব নেবে তারা। ও, তখনই উনি লিখে ফেলেছিলেন, উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ। 90-এ এরশাদ বিরোধী আন্দোলনের সময় নূর হোসেন মারা গিয়েছিলেন। তো তার বুকে লেখা ছিল স্বৈরাচার নিপাত যাক। উনি এটা নিয়ে একটা কাব্য লিখেছিলেন, বুক তার বাংলাদেশের হৃদয়, এইরকম আর কি, বুঝছো? তো বিভিন্ন প্রেক্ষাপটে আবার ভারতে তিনি যখন বন্দি শিবিরে ছিলেন, অর্থাৎ ওই ইসে গেছিলেন আর কি, ওই যে ভারতে রিফিউজি হয়ে, তখন ওইখানে বসে লিখেছিলেন বন্দি শিবির থেকে। অজস্র গ্রন্থগুলো এভাবে রচিত হয়েছে বিভিন্ন প্রেক্ষাপটে। তারা নাগরিক কবি, কিন্তু বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবিকে? ভারতচন্দ্র রায়গুণাকর। কবি সমর সেনকে নাগরিক বলা হয়। আর আধুনিক যুগে নাগরিক হিসেবে পরিচিত শামসুর রহমান। তিনি জন্মেছিলেন পুরাতন ঢাকার মাহতচুলিতে, বাট তার পৈতৃক নিবাস নরসিংদীর পাড়াতলিতে। ঠিক আছে, নরসিংদীর পাড়াতলিতে। এইটুকুই মনে রাখো শামসুর রহমান থেকে, তোমাদের জন্য, নিবন্ধনের জন্য, এনটিআরসির জন্য আর এত টেনশন নেই ইনশাল্লাহ। এই জন্য তোমাদের জন্য একটু শর্ট করে দিচ্ছি, সেটা তো একটু বেশি থাকবেই, ব্যাপক থাকবেই। আমি কোনো ভুলের কথা বলবো না, এখানে ভুল আছে এখানে, এটা নিয়ে আমি কোনো কথা বলবো না। মনির চৌধুরী, জহির রেহান। দেখো লাস্টের আগেরটা, মনির চৌধুরী উনি কিভাবে মারা গেছিলেন জানো? 1971 সালের 14 ডিসেম্বর যে বুদ্ধিজীবীদেরকে মারা হয়েছিল না, এর মধ্যে মনির চৌধুরী মারা গিয়েছিলেন। মনির চৌধুরী, ঠিক আছে? দেখো কি একটা কঠিন, একটা খুবই দুঃখজনক। ওনার দুইটা বিখ্যাত নাটকের নাম বলি। কবর নাটক, এর বাইরে তার নাটক আছে, নাটক কবর, আর একটা হলো রক্তাক্ত প্রান্তর। কবর আর রক্তাক্ত প্রান্তর একটা প্রবন্ধ গ্রন্থ আছে, প্রবন্ধ। মীর মানস, শোনো। 1952 সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে 1953 সালে মুনীর চৌধুরী তার কবর নাটকটি রচনা করেন। এটি সর্বপ্রথম জেলখানাতেই মঞ্চস্থ হয়। 1952 সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে 1953 সালে জেলে বসে
মনির চৌধুরী তার কবর নাটকটি রচনা করেন। এটি সর্বপ্রথম জেলখানাতেই মঞ্চস্থ হয়, মনে রেখো, এটুকু মনে রেখো, ঠিক আছে। আর দেখো, পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে মহাকবি কায়কোবাদ তার মহাশ্মশান কাব্যটি রচনা করেন। কি বলছি বলতো? পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে মহাকবি কায়কোবাদ তার মহাশ্মশান কাব্যটি রচনা করেন। এটি অবলম্বনে প্রখ্যাত নাট্যকার মনির চৌধুরী তার রক্তাক্ত প্রান্তর নাটকটি রচনা করেন। কি বলছি বলতো? পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে মহাকবি কায়কোবাদ তার মহাশ্মশান কাব্যটি রচনা করেন। এটি অবলম্বনে প্রখ্যাত নাট্যকার মনির চৌধুরী তার রক্তাক্ত প্রান্তর নাটকটি রচনা করেন। ঠিক আছে, এই গেল আমাদের এটা। আর কবর হলো ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক, কিন্তু কবর যদি আসে, এটা কারা অভিনয় করেছিল? জেল কয়েদিরা। এর নিচের কোন নাটকটি জেল কয়েদিদের দ্বারা অভিনীত? তাহলে অবশ্যই তুমি বলবা কবর, অবশ্যই বলবা কবর, না পারলে আছে খবর। ঠিক আছে, প্রবন্ধ। আচ্ছা, জহির রায়হান। লাস্ট একটা কথা শোনো, জহির রায়হান। শোনো, তোমরা কি শুনতেছো? জহির রায়হান, হুম? দেখো, জহির রায়হানের প্রথম যে ঘটনা, এটা বলি, 1972 সালের 30 জানুয়ারি তিনি নিখোঁজ হন। স্বাধীন বাংলাদেশে প্রথম গুম হওয়া ব্যক্তি জহির রায়হান। তার বড় ভাই হলেন শহীদুল্লাহ কায়সার। এই শহীদুল্লাহ কায়সারকে তিনি খুঁজতে বাসা থেকে বের হয়েছিলেন, কিন্তু শহীদুল্লাহ কায়সারকে তো তুমি চিনো, সমী কায়সারের বাবা এবং পান্না কায়সারের হাজব্যান্ড। তাহলে শহীদুল্লাহ কায়সারের যেটা শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে গিয়ে 1972 সালের 30 জানুয়ারি তিনি নিখোঁজ হন, অন্তর্ধান হন। কিন্তু বাংলা চলচ্চিত্রে তার যথেষ্ট অবদান রয়েছে। তার দুইটা বিখ্যাত প্রামাণ্য চিত্র রয়েছেন। প্রামাণ্য চিত্র হলো বাস্তব ঘটনার আলোকে যেটা করা হয়, সেটা প্রামাণ্য চিত্র। স্টপ জেনোসাইড এবং লেট দেয়ার বি লাইট। তার বিখ্যাত চলচ্চিত্র হলো ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম চলচ্চিত্র জীবন থেকে নেয়া, রচিত উনি। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস আরেক ফাল্গুন, রচিত জহির রায়হান। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, বাড়ি ফেনী, রাইট। তুমি কেমন জানো? জন্ম মৃত্যু সবারটা লাগবে না। ধরো কারো কারোটা লাগে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর 1861, 1941 এটা লাগে। বঙ্কিমচন্দ্রের জন্মস্থান কাঁঠালপাড়া, কখনো কখনো আসে। শামসুর রহমানের পৈতৃক নিবাস নরসিংদীর পাড়াতলী, জন্মগ্রহণ করেছেন পুরান ঢাকার মাহুতটুলি। কথাগুলো যেগুলো বলেছি ওইগুলো, হ্যাঁ হ্যাঁ, এইটা বুঝতে পারছি, এইগুলো লাগবে। এখন তাহলে দেখো, আমরা একটু লিখি। প্রথমে দেখো, গল্প, জহির রায়হানের গল্প গ্রন্থ আছে। বিখ্যাত গল্প গ্রন্থ হলো সূর্যগ্রহণ। এটা জহির রায়হানের বিখ্যাত গল্প গ্রন্থ, সূর্যগ্রহণ। আর একটা এরপরে কিন্তু আমরা কথা বলবো আজকের। জহির রায়হান যেটুকু পড়াচ্ছি আলহামদুলিল্লাহ, এর বেশি পড়তে চাইলে কোনো আপত্তি নেই, তো এর থেকে কম পড়ো না। সূর্যগ্রহণ, তারপরে হলো সময়ের প্রয়োজনে, সূর্যগ্রহণ সময়ের প্রয়োজনে। আর একটা কি বলতো?
সময়ের প্রয়োজনে সূর্যগ্রহণ। আর একটা কি, জহিরানের আরেকটা গল্প আমি তোমাদেরকে বলি, সেটা শোনো। সময়ের প্রয়োজনে সূর্যগ্রহণ। আরেকটা হলো ওই যে একুশের গল্প। একুশের গল্পটা হলো ভাষা আন্দোলন ভিত্তিক, সেগুলো সময়ের প্রয়োজনে হলো মুক্তিযুদ্ধ ভিত্তিক। একুশের গল্প হলো ভাষা আন্দোলন ভিত্তিক। আর সূর্যগ্রহণ তো গেলই, ঠিক আছে। উপন্যাস দেখো, উপন্যাস জহির রায়হানের উপন্যাস কি দেখো, আর এক ফাল্গুন। আর এক ফাল্গুন, হাজার বছর ধরে, হাজার বছর ধরে, আর এক ফাল্গুন, হাজার বছর ধরে, বরফ গলা নদী, বরফ গলা নদী, তৃষ্ণা, শেষ বিকেলের মেয়ে, তৃষ্ণা শেষ বিকেলের মেয়ে। প্রামাণ্য চিত্র হলো স্টপ জেনোসাইড। আর হলো লেট দেয়ার বি, প্রামাণ্য চিত্র স্টপ জেনোসাইড, লেট দেয়ার বি লাইট। চলচ্চিত্র হলো জীবন থেকে নেয়া, কাছের দেয়াল, এই দুটি মনে রাখলে হবে। আর বাইরে আছে সঙ্গম, একত্রিত হওয়া। তাহলে দেখো তার কি কি গল্প বলছি: সূর্যগ্রহণ, সময়ের প্রয়োজনে একুশের গল্প, উপন্যাস আরেক ফাল্গুন, হাজার বছর ধরে, বরফ গলা নদী, তৃষ্ণা, শেষ বিকেলের মেয়ে, প্রামাণ্যচিত্র স্টপ জেনোসাইড, লেট দেয়ার বি লাইট, আর চলচ্চিত্র জীবন থেকে নেয়া, কাছের দেয়াল, সঙ্গম। একটা তথ্য, এটা হয়ে গেল একটা তথ্য, তুমি লিখবা 1972 সালের 30 জানুয়ারি তিনি নিখোঁজ হন। 30 জানুয়ারি তিনি নিখোঁজ হন। কোথাও যাবা না, 1972 সালের 30 জানুয়ারি তিনি নিখোঁজ হন। সবার কথা শুনবো কয়েক মিনিটের মধ্যেই। লেখাটা শেষ হলে নিচে ওকে বা ডান লিখে দিবা। ওকে ডান 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 ডান, আলহামদুলিল্লাহ। ওকে বা ডান। এবার হবে গান সময় হলে। আচ্ছা, তোমাদের তো আজকে ছেড়ে দিব, একটু প্রশ্ন করব কয়েকটা। এখানে সবার কিছু তথ্য দেয়া আছে। প্রথম তোমরা দেখবা কি হবে, এটা বড় করলে। হ্যাঁ, আচ্ছা দেখো, বাংলা গদ্য মানে আধুনিক যুগের নিদর্শন, ঠিক আছে। এখানে আছে ফোর্ট উইলিয়াম কলেজ, পর্ব টর্ব এগুলো। এখানের সাথে ওই রাইটারদের তো কোনো মিল দেখতেছি না। মাইকেল অ্যাসোসিয়েশন, ওদিকে গদ্যের উৎপত্তি। আচ্ছা, তোমরা কি বলতে পারো ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠা থাকে? বলো তো, ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠা থাকে। বলবা। ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা হলেন লর্ড ওয়েলেসলি। ঠিক আছে। ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা হলো লর্ড ওয়েলেসলি। ঠিক আছে।
লর্ড ওয়েলেসলি আর উইলিয়াম ক্যারিকে 1 বছর পরে। এখানে প্রশ্ন আছে মাইকেলের। আচ্ছা আমি একটা প্রশ্ন করব তোমাদের। দাঁড়াও 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 সেটা একটু বড় করে দেখো, 1 নাম্বারটা দেখো, কিন্তু দেখে বলবো না। আচ্ছা বলবা, এই যে দেখো, চতুর্দশ কবিতা বা সনেটের প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, অমিয় চক্রবর্তী, বিষ্ণুদেব। বলো উত্তর কে? না, ফোর্ট উইলিয়াম থেকে একটু বলে দিলে ভালো, আমি বলে দেবো না। ওয়াও, সবাই মাইকেল মধুসূদন দত্ত। ডিজে বলছে হয় নাই। আচ্ছা বলো তো, মেঘনাদ বধ কাব্য কত সালে প্রকাশিত হয়? মেঘনাদ বধ কাব্য, মেঘনাদ বধ কাব্য কত সালে প্রকাশিত হয়? 1861 সালে, 1861 সালে। ঠিক আছে। বাংলাদেশের প্রথম মহাকবি কে? বলো, বাংলাদেশের প্রথম মহাকবি কে? গ গুড। অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে? মাইকেল, না না, প্রথম মহাকবি মাইকেল মধুসূদন দত্ত, কাকেবাদারও পরে। ঠিক আছে। আর অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেন মাইকেল মধুসূদন দত্ত। এগুলো পারবা। শোনো, একটা কথা বলি, এদেশে আসা তরুণ ইংরেজ সিভিলিয়ানদের শিক্ষা, কথাটা শুনে নাও, একটানা শুনবা, এটা বাইরে লাগবে না। এদেশে আসা তরুণ ইংরেজ সিভিলিয়ানদের শিক্ষা তাদের দেশে পুরোপুরি সমাপ্ত হতো না। তার উপর এদেশের ভাষা ও সংস্কৃতি সম্পর্কে যথেষ্ট ভালো ধারণা না জন্মালে উপমহাদেশে ব্রিটিশ শাসনের ভিত মজবুত হবে না। এ কারণে লর্ড ওয়েলেসলি প্রতিষ্ঠা করেন ফোর্ট উইলিয়াম কলেজ। 1800 সালের 4 মে কলেজটি প্রতিষ্ঠিত হয়। 24 নভেম্বর এর কার্যক্রম শুরু হয়। 1801 সালে ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হলে উইলিয়াম কেরিকে এই বিভাগের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়। 1801 থেকে 1815 খ্রিস্টাব্দের মধ্যে উইলিয়াম কেরির তত্ত্বাবধানে 8 জন গদ্য লেখক 13টি গদ্য গ্রন্থ রচনা করে বাংলা গদ্যের প্রভূত উন্নতি সাধন করেন বলে এই সময়কে ফোর্ট উইলিয়াম পর্বের স্বর্ণযুগ বলে অভিহিত করা হয়। প্রাচ্য অর্থাৎ আমাদের এই অংশে ব্রিটিশ রাজের সামরিক শক্তির সবচেয়ে বড় নিদর্শন ফোর্ট উইলিয়াম দুর্গ। কলেজটি এই দুর্গের অভ্যন্তরে প্রতিষ্ঠা করা হয় বলে এর নামকরণ করা হয় ফোর্ট উইলিয়াম কলেজ। আশা করি বুঝতে পারছো ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন। স্যার কি বলেন, একটু মনে নেই? হ্যাঁ, আমি বলেছি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলেসলি 1800 সালের 4 মে, আর 24শে নভেম্বরের কার্যক্রম শুরু হয়। আমি এও বলেছি যে 1801 সালে ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় এবং উইলিয়াম কেরিকে এই বিভাগের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়। এটুকু মনে রাখা যাবে না, খুব বেশি কঠিন হবে। আচ্ছা, একজন একজন করে প্রশ্ন করতে পারবা? কেউ কি কোনো প্রশ্ন করবা? কোনো শীট থেকে কিছুই এখন দাগালে অনেক ঝামেলা আছে এখানে। এটা অনেক সময়ের আগে এখানে এমসিকিউ, এখানে অনেক কিছু যা লেখাইছি এর আলোকে, যা লেখাইছি এর আলোকে নিজে একটু দাগাই নিলে হবে। এখানে অজস্র আছে, যা লেখাইছি যে যে রাইটারে ওইটা পড়লেই হবে, আর ওইটা নিজে আলোকে দাগাই নিও। কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে নিঃসন্দেহে বলতে পারবো। একজন একজন হ্যান্ডমিউট। আখি আক্তার, বলো তুমি। আখি 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 আনমিউট করে কিছু বলবে? আচ্ছা, শাহাদাত। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলো আপু। স্যার হচ্ছে বইয়ের মধ্যে আর শীটের মধ্যে তো অনেক প্রশ্ন, স্যার আপনি যেগুলা দিছেন এগুলা পড়লে যথেষ্ট না? এনটিএর জন্য এনাফ, যথেষ্ট আলহামদুলিল্লাহ, তবে অতিরিক্ত একটু দেখো আর কি। ঠিক আছে। জি স্যার, এটা জানার জন্যই। থ্যাংক ইউ আপু। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ইসলাম। শাহাদাত হোসেন, শাহাদাত, সরি শাহাদাত, শাহাদাত বলো, শাহাদাত, শাহাদাত, শাহাদাত। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলো ভাই। স্যার সাহিত্য থেকে কত নম্বর প্রশ্ন আসতে পারে স্যার? সর্বোচ্চ 5 নম্বর, সর্বোচ্চ 5। শাহাদাত। জি স্যার। থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, সাইফুল ইসলাম, তুমি কিছু বলবা ভাইয়া? সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম, তোমার নেটে, তোমার নেটে একটু প্রবলেম মনে হয় সাইফুল। স্যার প্রতিটা সিটের শেষে হোমওয়ার্ক আর স্টুডেন্ট পেয়ার টেস্ট দুইটা আছে, দুইটার ভিতরে কোনটা গুরুত্বপূর্ণ বেশি স্যার? দুইটাই গুরুত্বপূর্ণ, বুঝছো? কোন গান থেকে আসবে কেউ তো বলতে পারে না, দুইটাই করো সবসময়। রিপিট গুলো আসলে বাদ দিয়ে দিও। ঠিক আছে। জি স্যার। উজ্জ্বল, 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 হ্যাঁ স্যার, স্যার বলো দাদা। স্যার স্কুল 2 এর জন্য স্যার এগুলো স্যার অবজেক্টিভ আকারে আসবে নাকি স্যার? ভাইয়া 2 নাম্বার, 5 স্কুল নাম্বার 2 এ এগুলো কি অবজেক্টিভ আসবে? আসতে পারে, সাহিত্যে 5টা প্রশ্ন মাত্র আসতে পারে। 5টা? হুম। আচ্ছা।
আচ্ছা, রুটিন করে দিব। তোমাদের সবচেয়ে শোনো, পিকআউট টাইম হলো পড়ার সবচেয়ে সন্ধ্যা 7টা থেকে রাত 10টা, আর ভোর 5টা থেকে 10টা, এইসব পড়ার পিকআউট টাইম। আর এখান থেকে ওখান থেকে এলোমেলো পড়বা না। টানা ধরো তুমি 1 সপ্তাহ সময় নিলে, বাংলা টানা 1 সপ্তাহের মধ্যে পুরো কমপ্লিট সময় নিয়ে মোবাইলটা দূরে রাখবা, ডিভাইস থেকে দূরে রাখবা, ঠিক আছে? আর হলো এই গেল তোমার মোটামুটি অবস্থা। আর বিগত দিনের প্রশ্নগুলো সলভ করবা ভালো করে, সিলেবাসটা ভালো করে দেখে নিবা। যে সাবজেক্ট ধরবা একদম তুলোধুনো করার পর একটা ধরবা, দুর্বল বিষয়গুলো অধিকতর গুরুত্ব দিবা, রেগুলার নিয়ম করে ইংলিশটা অন্তত প্র্যাকটিস করবা, ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাক। বাবু আছে, এই রুটিনে পড়া না গেলে আমি কি করবো বলো? তুমি তোমার মতো করে গুছিয়ে নিতে হবে, ফাঁকে ফাঁকে আর ইউজ করে নাই। বাবু ঘুমাইলে তুমি গুছিয়ে নিবা, ঠিক আছে? বাবু আছে, বাবুর বাবা ডিস্টার্ব করবে, ধরো এর মধ্যেই গুছিয়ে নিতে হবে। ওকে, আল্লাহ হাফেজ তাহলে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আমরা মজা করলাম না, একে তো রোজা, তার উপরে অনেক রাইটার ছিল, এই জন্য এরপরে কথা হবে তোমাদের সাথে আবার কোনো ক্লাস ইনশাল্লাহ। কে বলবে কথা? রুবেল, বলো। রুবেল, রুবেল, রুবেল। আব্দুল স্যার, স্যার আপনি তো সাহিত্য থেকে ক্লাস করালেন তাই না? একটু ব্যাকরণ একটু প্রশ্ন করা যাবে কি? করো, কোনো সমস্যা নেই। দাঁত এবং নদীর পার্থক্যটা একটু মানে বিস্তারিত বললে ভালো হতো। আচ্ছা, এখনই বলতেছি, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর কেউ কোনো প্রশ্ন করবে? কথা বলতে চাই। আচ্ছা, কথা বললে তোমরা করো, এই তাবাচ্ছুম, তোমাকে আনমিউট করে দিচ্ছি, তুমি কথা বলো, ঠিক আছে? তাবাচ্ছুম বলো, এবার মনির ইসলাম। আর কোনো স্যার প্রশ্ন? আসসালামু আলাইকুম স্যার। বলো আপু। স্যার হচ্ছে আপনি যে লিখিয়ে দিলেন উম, ওইগুলাই বেশি গুরুত্বপূর্ণ না আপনি যে মুখে বললেন ওটাই? স্যার যখন যে অডিও শুনবো, তো আমি তো টোটাল পুরোপুরি লেখা হয়নি স্যার, আপনি দ্রুত বলেছেন ওইভাবে লেখা হয়নি। তো আমি আমি দুইটা মিলে প্রস্তুতি নিবা আপু। কিছু, কারণ সব তো লেখানো সম্ভব ছিল না, কিছু বলা কিছু লেখা। যারা রোজা আছে তারা ইচ্ছে করলে নিতে পারো।